আলাইকুম, আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে প্রথম একটি টনসিল সাকসেসের পথে একটি পেশেন্ট, যাকে বলা হয়েছে চলে আসুন ওদিকে বসুন, যাকে বলা হয়েছে যে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া ভালো হবে না, সেই রোগী মাত্র একবার ওষুধ খেয়ে তার টনসিল প্রায় 90% ভালো হয়ে গেছে, সামান্য একটু আছে, এবং যার প্রতি মাসে তার দুইবার তিনবার জ্বর আসতো। তো আমি এখন স্বয়ং রুগীর নাম হলো কি নাম, ওর শাহাদত হোসেন, এই যে বসে আছে হাসতেছে, মাদ্রাসা পড়ে, তার বাবার সাথে কথা বলবো কিভাবে হইলো, কিভাবে ধরা পড়লো। হ্যাঁ ওসি ভাই একটু বসতে থাকুন ওইদিকে। আসসালামু আলাইকুম। চলে আসেন ভিতর জায়গা আছে। আসলে আমার ছেলের মানে মাসে 3-4 বার করে জ্বর হয়। তুমি অফিস যাবা? এই জ্বর একদিন আমার এলোপ্যাথি ওষুধ খাওয়াই, পরে আমার একদিন কইতাছে কই আব্বু কিছু খাইতে পারি না, পরে ওর গলা দেখি যে টনসিল, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে হালকা কিছুটা কমছে। প্রতি মাসে জ্বর না কি জানি কি হইতো আগে? প্রায় জ্বর হইতো? মাসে কয়বার জ্বর হইতো? মাসে 3-4 বার। 3-4 বার জ্বর হইতো। আচ্ছা, তারপর পরে টনসিল ধরা পড়লো, পরে এলোপ্যাথি ওষুধ খাওয়াইছি, কিছুটা কমছে আর কি, হালকা কমছে। হালকা কমার পর আমার এক মামার ইয়াতে আপনার খবর পাই। তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি কই, থাকো কই, সেটা সব পরিচয় দাও। আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, আমি থাকি কোনাবাড়ি গাজীপুর। পরে আমার এক মামার ইয়াতে আপনার পরিচয় পাই, পরে আপনার কাছে আসার পরে আল্লাহ দিলে এখন ছেলের টনসিল ভালো হয়েছে। ধন্যবাদ। এখানে একটু বিষয় না বললেই নয়, ওষুধ খাওয়ার পর তারা পুরা শরীরে ঘা বেড়েছিল, এখন দেখো এই যে ঘায়ের কিছু নমুনা রয়ে গেছে। কোথায় ঘাগুলো, কোথায় হয়েছিল? এই যে অনেকে ওষুধ খেলে যে ঘা বের হয়, ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এই যে এই ঘাগুলো এখন কিছু কিছু রয়ে গেছে, এই ঘাগুলো বের হওয়ার পরে পুরো পাকে পাকে পুজ হইতো, সে ঘুমাইতে পারতো না, কষ্ট হয়েছে অনেক। এবং এই কষ্ট করার ফলে আল্লাহ তার টনসিলটাকে যেটা অপারেশন করতে বলছিল, সে অপারেশন থেকে মুক্ত এবং তার সে জ্বর থেকে মুক্ত, এখন আর ঘন ঘন জ্বর হয় না। তো ওই জন্য এখানে একটা বলার বিষয় যে হোমিওপ্যাথি ওষুধ খেলে যখন অনেকের ঘা বেড়ায়, চুলকানি বেড়ায়, অনেকে ভয় পায়, আসলে যে ভয় পাওয়ার কিছু না। ওই ঘা দিয়ে মানুষের যেমন একটা কাপড় যদি ময়লা হয়, সেই কাপড়টা কি হয়, মানুষ সাবান দেয়, তারপরে চিপে সাবান দেওয়া, বা কেউ যদি বলেন কাপড়টা চিপবো না, আমি সাবানটা ওই অবস্থা রাখবো, তাহলে জীবনেও তার কাপড় পরিষ্কার হবে না। এই যে সাবান দেওয়ার পরে বা পরিষ্কার করার যে জোরে যে চাপ দেয়, যে ময়লার রসটা যে বেরোয়, সেটা কাপড়টা পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষের শরীরে এরকম যে বিভিন্ন জীবাণু, যে কারণে মানুষের শরীরে টনসিল হয়, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়, এই ওষুধ খাওয়ার পর যে দুই একটা গোটা গাড়ি ঘা বের হয়, সেটা ভালো, এবং পুজ হলে সেটা আরও ভালো। এবং সেটা বের হওয়ার পরে একবার ওষুধ খাওয়ার পরেই যাকে বলা হয়েছিল যে অপারেশন ছাড়া টনসিল ভালো হবে না, তার টনসিল আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, এবং প্রায় 90% ভালো, সামান্য একটু আছে, আশা করি আর একবার দুইবার ওষুধ খেলেছি ভালো হয়ে যাবে, যাকে বলা হয়েছিল অপারেশন করার জন্য। এবং আরও হলো তার ঘা বের হয়েছে। তো অনেকেই বলে যে কী চিকিৎসা, এটা হোমিওপ্যাথিক চিকিৎসা। আর ঠিকানা জানতে চাই, আমি যদিও আমার ঠিকানা লেখা থাকে, তারপরে বলে যে এরকম আপনার কোথায় বসেন। এটা হলো যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, এর পিছনে আমার নিজের বাড়ির দোতলায় চেম্বার। আর আমি যে বলি যে অবসরপ্রাপ্ত জেনারেল বাংলাদেশ ব্যাংক, অনেকে বিশ্বাস করে না যে বাংলাদেশ ব্যাংকে এত বড় পদে চাকরি করে, এত ভালো তার কীভাবে হইল। অর্থাৎ আমার এখানে কিডনি রোগী ভালো হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের নাম হলো ডাক্তার জাফরুল হক, যেখানে 182টা ভিডিও আছে, যার মধ্যে 182 নম্বর ভিডিওতে আছে এসোফেগাল ক্যান্সার। এসোফেগাল ক্যান্সার, যেটা স্বাদটা কেমন নেওয়ার পরে যে খাইতে পারতো না, তার গলায় খাবার আটকে যেত, সে এখন খেতে পারে, একা একা চলতে পারতো না, সে এখন চলতে পারে। তো এইভাবে তো যে যুক্তিটা বললাম যে আসলে আমার হোমিও পরিবারের জন্ম। আমার বাবা ডাক্তার জয়নাল আবেদিন, উনি পাকিস্তান আমলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুইটাই প্র্যাকটিস করতো। পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান পিছনে বসে আছে, উনি পাকিস্তান আমল থেকে প্র্যাকটিস করতেন। আমি 80 দশকে যখন 80 থেকে 87 পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্র অবস্থায় ওই সময় এরশাদের সময় 1 মাস গ্লাস হলে গন্ডগোল মারামারি লাগা থাকতো।
1 মাস ক্লাস হলে 2 মাস 3 মাস বন্ধ থাকতো। এই সময়টা আমি মানে কোথাও ঘোরাফেরা না করে বড় ভাই চেম্বারে বসতাম এবং ওনাকে হেল্প করতাম। এবং আমি দেখেছি যে সমস্ত রুগীরা ইন্ডিয়া, মাদ্রাস, ভেলোর গিয়ে ভালো হয় না, 1000-এর উপর ক্যান্সার রুগী তার ওখানে ভালো হয়। এবং উনি দিনাজপুর স্টেশন রোডে বসতেন, এবং ঠিক যখন পীরগঞ্জের ট্রেনটা দিনাজপুরে ঢুকবে এবং পঞ্চগড়, ঠাকুরগাঁ, পীরগঞ্জ রুগী দিয়ে তার চেম্বার ভরে দিত, এবং উনি বসতেন 11টার পরে। তা আমি এই সমস্ত দেখে হোমিওপ্যাথির প্রতি অনুপ্রাণিত হই, এবং আমি হোমিও কলেজে ভর্তি হই, এবং আমি 1991 সালে DSMS কমপ্লিট করি। তা আমি যখন 80 থেকে 87 পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়া হলে থাকতাম, পরবর্তীতে সোহরাওয়ার্দী হলে থাকতাম। তো হলে থাকা অবস্থায় আমার রুমমেট, বন্ধুবান্ধব একটা প্রাইমারি বক্স থাকতে নিজে খাইতাম, আশেপাশে সবাইকে দিতাম। কখনোই আমার ফ্রেন্ডদের কখনোই ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে সেই আমার 80 দশক থেকে আমার হাতে খড়ি এই প্র্যাকটিস চলতেছে। এবং আমি 1987-তে পরিসংখ্যানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আমি ইউএসএতে একটা প্রজেক্টে জয়েন করি, যেটা কাজ ছিল বিভিন্ন হাসপাতাল ভিজিট করা। এরকম একটা হাসপাতাল ভিজিট করতে গেছিলাম, সেটা হলো পটুয়াখালী গলাচিপা রঙ্গপালতি নামে একটা হাসপাতাল আছে। ওই হাসপাতালে ভিজিট করার পরে ওই ডাক্তার আমাকে রিকোয়েস্ট করে যে আজকে থাকেন, আপনাকে আমার টাটকা ইলিশ খাবো। আমার নর্থ বেঙ্গলের বাড়ি, দিনাজপুরের মানুষ, আমার তো টাটকা ইলিশ চোখেও দেখিনি। তাই মানে ঠিক আছে, মাছটা একটু আমাকে দেখাবেন। মাছটা ধরে নিয়ে আসলো, দেখলাম যে মাছটা লাফাচ্ছে। কিছুক্ষণের বাদে মাছটা মারা গেল। তো নাস্তা খাওয়ার পর উনি বললো চলেন একটা রুগী হাসপাতাল আছে দেখে আসি। গেলাম দেখতে, দেখি যে রুগীটা স্যালাইন দেওয়া। তো রুগীর গার্জিয়ানকে বললাম, যেগুলো সব যা বলছে সব বাস্তব ঘটনা। তো রুগীর গার্জিয়ানকে বললাম যে কি সমস্যা, যা খায় তাই মনে করে। আমি বললাম যে হোমিওতে এরকম ওষুধ আছে, এটা খেলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বমি বন্ধ হইতে পারে। তা আমাকে বললো আপনার কাছে আছে? মানে বলতে হ্যাঁ, আমি যেখানে যে আমার প্রাইমারি বক্স থাকে নিজের জন্য, সেখান থেকে কয়েকটা ডোজ দিই। এটা খাওয়ার পরে রুগীর বমি বন্ধ হয়ে যায়। রুগী সাগু খায়, বাল্লি খায়, আরো খাইতে চায়, রুগী আর বমি হয় না। পরের দিন সকালে রুগী আমার কাছে আবার আসে, ওই যেখানে ছিলাম পাশে ডাক্তারের বাসায়। তো বলে স্যার রুগী তো ভালো হয়ে গেছে। তাই বললাম যে আপনারা ভালো কোনো হোমিও ডাক্তারকে দেখান, আমার তো ওষুধ শেষ। পরবর্তী ভিজিট হলো আমার গলাচিপ, সেটা হলো বাউফল উপজেলা। একটা উপজেলা 2-3 দিন করে ভিজিট ছিল ইউএসএইডের যে সমস্ত মেডিসিন সাপ্লাই দেয় সেটার উপরে। পরবর্তীতে আমি এরপরে ইউএসএইড ছেড়ে একটা প্রজেক্টে জয়েন করি, সেটা হলো কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থা। 1989 সালে আমি সেখানে জয়েন করি, এবং ওখানে জয়েন করার পরে বাংলাদেশ ব্যাংকে আমি রিটার্ন ভাইবা দেওয়ার পরে চিন্তা করলাম যে যদি আমার চাকরি হয়, আমার বাড়ি দিনাজপুর, এই কার্ড অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবে দিনাজপুরে, ওখান থেকে আবার এই কার্ড পাঠাবে বরিশাল, ততক্ষণে হয়তো আমার সময় থাকবে না। হয়তো লাখটা ভালো HR এক ম্যাডাম ছিল, যার বাড়ি হলো পঞ্চগড়ের, নাম ছিল নুরুন নাহার। উনার গ্লাসের নিচে আমি একটা খাম রেখে যাই, যদি চাকরি হয় তো খামটা ছেড়ে দিবেন। ঠিক একদিন 1989 সালের জুন মাসের 8 তারিখে আমি চিঠি পেলাম যে বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি চাকরি জয়েন করলাম। জয়েন করার পর ওই কথায় বললো, যার ফলে আমার 2টা সমস্যা। একটা হলো আমার ঠান্ডার সমস্যা, ঠান্ডা ভালো হচ্ছে না। আর হলো একটা বাচ্চা আছে, আর কনসিভ হচ্ছে না। ওনাকে ওষুধ দিলাম, উনি ওষুধ দেওয়ার পর সফল হইল। এরপরে পুরো ব্যাংক ছড়াই গেছে যে এখানে ভালো একজন ডাক্তার আছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন, শুধু ব্যাংকেই না, বাংলাদেশ ব্যাংক না, যে কোনো ব্যাংকে যারা চাকরি করে তাদের হুন্ডা লোন, গাড়ির লোন, বাড়ির লোন, বিভিন্ন সুবিধা আছে। তো হুন্ডা লোনের জন্য যে অফিসারের কাছে আমি 1991-92 সালে যেখানে ধর্ণা দিচ্ছি, প্রচুর ভিড়, আমি পাত্তা পাচ্ছি না। একদিন থেকে ওই অফিসার আমার ইন্টারকমে আমাকে ফোন দিছে যে আপনার সাথে যদি আজকে কথা না বলি তাহলে আমার বাড়িতে রান্না করা বন্ধ। কেন? যে আমি আইজিগড়ে থাকি, ব্যাংক কোয়ার্টারে থাকি, ওখান থেকে কারো কিছু হলেই সব মেয়েরা খবর হয়ে যায়। ওখানে আপনার ওষুধ খেয়ে অনেকের বাচ্চা হয়েছে, তখন আমি নিজেও বিয়ে করে নিয়ে এসব। তো আজকে আমাকে বলছে তুমি যদি কথা না বলে আসো আমি রান্না বাড়া বন্ধ করে দেবো। যাই হোক, ওনাকে ওষুধ দিলাম, উনি সফল হইল। এইভাবে পুরো ব্যাংক ছড়াই গেছে সেই 1989 সাল থেকে। এবং আমি ব্যাংকের এরকম কারো কিছু হলে, আত্মীয় স্বজনের কারো কিছু ওষুধ দিতাম এবং আমি রেজাল্ট পেতাম। তো এইভাবে 2022 সালের 1 এপ্রিল আমি জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ ব্যাংকের অবসরে যাই। অবসরে যাওয়ার পরে আমি পড়াশোনার প্রচুর সুযোগ পাই। এবং আমার একটা খুব দুঃখ ছিল, কষ্ট ছিল যে আমার আপন চাচাতো ভাই যে কিডনি রোগে মারা যায়, যে আমার খেলার সাথে ছিল, তাকে আমি নিজেও ওই সময় ওষুধ দিচ্ছি, কোনো কাজ হয়নি। পরবর্তীতে আমি এইটার উপর অনেক রিসার্চ গবেষণা করার পরে আমি এখন কিডনি রোগের উপর মোটামুটি সফল। যারা 21টা ডায়ালিসিস না করে, ডায়ালিসিস লাগে না, যেমন আমার যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম হল ডাক্তার জাফরুল হক, সেই চ্যানেলে 146 এবং 47 নম্বর ভিডিও, যেখানে যার নাম হলো আব্দুল কাদের জিলানি, যার 21টা ডায়ালিসিস না করে, ডায়ালিসিস লাগে না, উনি সুস্থ আছে, ভালো আছে। এইভাবে ক্যান্সার রোগী 182 নম্বর আগে বললাম, এসোফেগাল ক্যান্সার,
137 নম্বর 177 নম্বর ভিডিও হলো লাং ক্যান্সার, যিনি 5টা কেমো নেওয়ার পরে আর কেমন লাগে না, এখন ভালো আছে। তারপরে হলো 100 বন্ধ্যত্বের উপরে বাচ্চা হয় না যাদের, এইভাবে 137 নম্বর ভিডিও, যেখানে দেখা যায় কারো জ্বরের টিউমার হইলো, কারো সিস্ট হইলো, অথবা বাচ্চা হচ্ছে কিন্তু অ্যাবর্শন হয়ে যাচ্ছে, অথবা কোনো সমস্যা নেই বাচ্চা হয় না, এরকম 131 নম্বর ভিডিওতে বন্ধ্যত্বের উপরে অনেকগুলি একসঙ্গে 5টা কেস আছে। তারপর হলো ব্রেন সিস্ট, 121 নম্বর ভিডিও, যে রুগীর বাড়ি হলো বানরিপাড়া, নাম হলো রেহানা, তার মাথার মধ্যে পানি জমছিল, বলা হয়েছিল যে এই রুগী অপারেশন ছাড়া বাঁচবে না, সে এখন সুস্থ আছে, ভালো আছে। প্রথমে এমআরআই করে ব্রেনের সিস্ট, পরে 4 মাস পর আবার এমআরআই করে যে সিস্ট ভালো হয়ে গেছে। এইভাবে স্ট্রোকের রুগী 119 নম্বর ভিডিও, স্ট্রোক যার নাম ছিল আলামিন, যে রুগীটা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি ছিল, যাকে বলা হয়েছিল 7 দিন পর অপারেশন লাগবে করতে হবে এবং 7 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছিল। সেই রুগী আমার ওষুধ খাওয়ার পরে এখন সুস্থ। সে 1 মাস পরে আমার চেম্বারে চলে আসে, বলে যে আমি আলামিন। কোন আলামিন? যে আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কসবা, আমি নিউরোসাইন্সে ভর্তি ছিলাম, আপনার এখান থেকে আমার বড় ভাই ওষুধ নিয়ে গেছিল, মসজিদে ইমাম, তো এই ওষুধ খেয়ে ভালো হয়েছে, আমার অপারেশন লাগেনি। সে এখন সৌদি প্রবাসী, সে সৌদিতে আছে। এইভাবে লিভার সিরোসিস, যেটা এখন চিকিৎসা নাই, আমিও আগেও চিকিৎসা করে ব্যর্থ হয়েছি, আমাদের স্যার উনি লিভার সিরোসিসে মারা গেছে। তো আমি যে রোগীর নাম হলো ডাক্তার সুবহান, বাড়ি হলো বরগুনা বেতাগি। সেই রোগী পুরা শরীরে পানি এসে গেছিল এবং উনি মারা গেলে কোথায় কবর দেওয়া হবে সে নির্ধারণ করা হয়েছিল। সেই রোগী সুস্থ আছে, ভালো আছে। উনি নিজেই সেই সুদূর বরগুনা থেকে আমার এখানে আসি ভিডিও করেছে, সেই ভিডিও নম্বর হলো 130। এইভাবে একটার পর একটা ভিডিও আমার হচ্ছে এবং সাকসেস, আমি রেজাল্ট দেখতেছি। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার ওস্তাদ, আমার বড় ভাই পিছনে বসে আছে, তার দীর্ঘায়ু কামনা করি, আমাদের সুস্থতা কামনা করে। অনেক রোগী এখানে দাঁড়ায় আছে, বসে আছে, সবার সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।